সিনিয়র ডাক্তারদের খবরে নজর রাখতে হবে, কারণ সিনিয়র ডাক্তাররা তারা এবার মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন। কিন্তু কেন তারা দেখা করতে চাইছেন? তারা চিঠিতে কি লিখেছে, কেনই বা দেখা করতে চাইছেন? আমার সঙ্গে অভিজিৎ রয়েছে, সরাসরি অভিজিতের সঙ্গে একবার আমি কথা বলবো। অভিজিৎ আমার সঙ্গে রয়েছে। অভিজিৎ, সিনিয়র ডাক্তাররা মুখ্য সচিবকে চিঠি দিয়ে দেখা করতে চাইছেন, কেন? অতনু, আরজিকর হাসপাতালের ঘটনার পর আমরা দেখেছিলাম বেশ কয়েকবার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনকারীরা ছিল, সেই জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা মুখ্য সচিব মনোজ পান্তের সঙ্গে তারা দেখা করেছিলেন, আলোচনা করেছিলেন। আর এবার সিনিয়র ডাক্তাররা 8টি সিনিয়র ডাক্তারদের যে চিকিৎসকদের সংগঠন, সেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তারা রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা অবিলম্বে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চান, আলোচনা করতে চান। কারণ এই আরজিকর কাণ্ডের পর অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ করবী বড়াল, তাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছিল, যে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়েছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু তারপরে সেই কমিটিগুলোর কি অবস্থা, তদন্ত কমিটি কি সিদ্ধান্ত নিল, এদের বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়া হলো, সেই সমস্ত কিছুই এখনও পর্যন্ত অন্ধকারে। এবং একই সঙ্গে আরজিকর হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, সেখানে নানাবিধ দুর্নীতি চলছে, নানাবিধ অনিয়ম চলছে, সেগুলো নিয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তর কোনো কিছু কর্ণপাত করেনি। এবং এই সমস্ত দাবি দাওয়া নিয়ে তারা রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি দিয়েছেন এবং সিনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, তারা অবিলম্বে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন। অতনু, ধন্যবাদ অভিজিৎ। এদিকে আমি যদি উত্তরবঙ্গের খবরে নজর রাখতে চাই, উত্তরবঙ্গ মেডিকেলের খবরে, তাহলে আমরা জানি যে 5 জনের বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ ছিল, সেই 5 জনকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিল গতকাল আদালত। আর তা নিয়েই নতুন করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সরগরম, তা নিয়ে নতুন করে বিক্ষোভ, উত্তরবঙ্গ মেডিকেলের ছাত্রদের বিক্ষোভ। পার্থপ্রতিম রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। পার্থপ্রতিম, যারা অভিযুক্ত, থ্রেটে অভিযুক্ত, তাদের সাসপেনশন স্থগিত করে দেওয়ার পর নতুন করে ছাত্র বিক্ষোভ, ছাত্ররা কি বলছেন? তাদের যদি একটি অভিযোগ এবং যাদের যেটা দাবি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কাউন্সিলের একটি বৈঠক নয়, পরপর দুদিনে 2টি বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয় যে থ্রেট কালচারে একাধিক নাম উঠে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত 5 জন ছাত্রের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেয় মেডিকেল কাউন্সিল বোর্ড। এবং তারপরেই কিন্তু 5 জন ডাক্তারি পড়ুয়া তাদেরকে সাসপেন্ড করা হয় 6 মাসের জন্য। কিন্তু গতকালই কলকাতা হাইকোর্টে সেই সাসপেনশনের উপরে কিন্তু স্থগিতাদেশ জারি করায় আজ থেকে যে 7 সেমিস্টার শুরু হয়েছে মেডিকেলে, তার মধ্যে যে 5 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কৃত করা হয়েছিল 6 মাসের জন্য, এবং তাদের মধ্যে কিন্তু 3 জন পরীক্ষা দিতে বসে। আর তা নিয়ে কিন্তু নতুন করে বিক্ষোভ শুরু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ক্যাম্পাসে। প্রিন্সিপালের রুমের বাইরেই কিন্তু বিক্ষোভ দেখায় বিশেষজ্ঞ একাংশ। এবং যারা এই কাউন্সিলের সঙ্গে জড়িত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, তাদের মধ্যে একজন, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে মেডিকেল কাউন্সিল যে যা সিদ্ধান্ত নিয়েছে তা কিন্তু ফলপ্রসূ হলো না কিন্তু হাইকোর্টের রায়, যদিও তারা হাইকোর্টের রায় মাথা পেতে নেবেন, এমনকি প্রিন্সিপাল একই কথা বলেছেন। কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তাদের দাবি হলো যে সিদ্ধান্ত এর আগে মেডিকেল কাউন্সিল নিয়েছিল, সেই সিদ্ধান্ত অর্থাৎ তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল থ্রেট কালচার এবং র্যাগিং এ জড়িত থাকার অভিযোগে তাদেরকে চিহ্নিত করা হয়েছিল দোষ, সেই মতে কিন্তু তাদের আগের সিদ্ধান্ত পুনর্বহাল করতে হবে। তাই নতুন করে এই আবার বিক্ষোভ শুরু হয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য শুনবো। ধন্যবাদ পার্থ। যারা র্যাগিং করেছিল, যাদের কলেজে তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে, আমরা দেখলাম যে এখন কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। সেই কলেজের এই স্বাধিকারকে এরা হরণ করে নিতে চাচ্ছে। আমরা চিকিৎসক সমাজ, ছাত্র সমাজের থেকে বার্তা দিতে চাই যে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব।
কলেজ কাউন্সিলেই ডিসিশনটা নেওয়া হয়েছিল, পরে একটা মিটিংও করা হয়েছিল যে যারা অভিযুক্ত, মানে এরকম করে দুম করে আপনার আমার এগেনস্টে তো অভিযুক্ত বা অভিযোগ করার মতো কিছু পরিস্থিতির সৃষ্টি হয় না, সেটা নিশ্চয়ই তার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আর ব্যক্তিগতভাবে তো কোনো ডিসিশন কাউন্সিলে হয় না সামগ্রিকভাবে, সেই সিদ্ধান্তটাকে বোধহয় তত মান্যতা দেওয়া হলো না, এটাও একদম পরিষ্কার। সাবজুডিস ম্যাটার, এটার হিয়ারিং হবে। জজ সাহেব বলেছেন যে এটার উনি শুনানি করবেন, এটা একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, আদালতের রায় আমরা মানব, সেরকমই নির্দেশ। স্পেসিফিক কমপ্লেন যদি আমাদের কাছে দেয়, আমরা এর আগেও যা করেছি সেটাও করব, আবার আমরা উচ্চ পর্যায়ে তদন্ত করে আমরা অ্যাকশন নেব। আর এদিকে মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরানোর আর্জি জানানো হলো। আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনে গেল চিঠি, কিন্তু মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরানোর এই আর্জি যিনি জানাচ্ছেন অর্থাৎ সুদীপ্ত রায়, মেডিকেল কাউন্সিলের সভাপতি, কেন তার এই আর্জি জানবো। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, অতনু, মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, যিনি রাজ্যের শ্রীরামপুর কেন্দ্রের বিধায়ক, তিনি চিঠি দিচ্ছেন যে শান্তনু সেনকে সরাতে হবে। শান্তনু সেন এই মেডিকেল কাউন্সিল, রাজ্য মেডিকেল কাউন্সিলের রাজ্য স্বাস্থ্য দপ্তর মনোনীত সদস্য, এবং এক্ষেত্রে কেন প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরানোর জন্য তিনি দাবি জানিয়েছেন? কারণ সুদীপ্ত রায়ের বক্তব্য যে ছটি বৈঠক মেডিকেল কাউন্সিলের যে গুরুত্বপূর্ণ মিটিংগুলো, সেখানে শান্তনু সেন গড় হাজির থাকতেন, এবং এইখানে রাজ্য সরকারের তিনজন মেম্বার রয়েছেন, শান্তনু সেন, নির্মল মাঝি, সৌরভ পাল। সেখানে নির্মল মাঝি বা সৌরভ পাল সম্বন্ধে কোনো অভিযোগ নেই, শুধুমাত্র শান্তনু সেনকে সরানোর জন্য তিনি দাবি জানিয়েছেন। কারণ এর সূচনা আরজিকর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার পর থেকেই তখন এই শান্তনু সেন তিনি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে রাজ্য মেডিকেল কাউন্সিলের পদ থেকে সুদীপ্ত রায়কে সরাতে হবে। সুদীপ্ত রায় এবং তার অনুগামীরা নানান অনৈতিক কাজ করছেন। রাজনৈতিক মহল মনে করছেন, চিকিৎসক মহল মনে করছেন যে সুদীপ্ত রায় তার পাল্টা হিসাবে এবার এই যুক্তি দিয়ে যে ছটি বৈঠকে শান্তনু সেন উপস্থিত ছিলেন না, ফলে রাজ্য সরকার মনোনীত সদস্য হিসাবে শান্তনু সেনকে যেন সরিয়ে দেওয়া হয় রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে। সেই মর্মে ডক্টর সুদীপ্ত রায়, যিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি, তিনি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়ে জানিয়েছেন অবিলম্বে যেন শান্তনু সেনকে এই মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয়। ধন্যবাদ অভিজিৎ। এবং শান্তনু সেন এ প্রসঙ্গে কি বলছেন, এই চিঠি প্রসঙ্গে শুনবো। আমার দলনেত্রী, আমার সুপ্রিমো, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিষয়ে তার যে কোনো সিদ্ধান্ত সবসময় আমার কাছে শিরোধার্য। আর যে চিঠির বিষয়ে বলছেন, সেই চিঠির বিষয়ে আমিও সূত্র মারফত জানতে পেরেছি। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলবো না। যেহেতু আমাদের সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তিনি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন, এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ, অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার চিঠিটিও আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আসছে স্বাস্থ্য দপ্তর থেকে। 41টি নার্সিংহোম, দক্ষিণ 24 পরগনার 41টি নার্সিংহোমকে শোকজ করা হলো। মেডিকেল কাউন্সিলকে চিঠি স্বাস্থ্য দপ্তরের, রাজ্য মেডিকেল কাউন্সিলরকে রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে সরানোর আবেদন। আরজিকরের ঘটনার পরে রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ। এবং 41টি নার্সিংহোমকে দক্ষিণ 24 পরগনা শোকজ করা আছে। স্বাস্থ্য দপ্তর শোকজ করেছে 41টি নার্সিংহোমকে, এবং এই নার্সিংহোমগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, দক্ষিণ 24 পরগনার নার্সিংহোমগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে তাদের লাইসেন্স কেন রিনিউ করা হয়নি। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স রিনিউ করানো হয়নি কেন? 14 দিনের মধ্যে জবাব চেয়েছে স্বাস্থ্য দপ্তর, এবং শোকজের জবাব না দিলে 41টি নার্সিংহোম বন্ধের হুঁশিয়ারি।
এবং এরই পাশাপাশি শহর কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে, বিরতির পর সঙ্গে থাকুন। চাকরির দাবিতে ফের একবার প্রতিবাদ বিক্ষোভ শহর কলকাতায়। পুলিশের চাকরিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি, দরকার হলে নতুন করে পরীক্ষা হোক দাবি তোলা হচ্ছে, এবং সেই নতুন পরীক্ষা হোক স্বচ্ছতার সঙ্গে। প্রশ্ন ফাঁস, ওবিসি জট সংরক্ষণ বাতিলের দাবি, এবং শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল হলো নিয়োগের দাবিতে। ওয়াই চ্যানেলে অবস্থান, ধর্মতলা যাওয়ার সময় মিছিল আটকায় পুলিশ। পুলিশের স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ পথে। ফের একবার পরীক্ষা নেওয়ার দাবি। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে জট, দুই বিচারপতির মতভেদ, ঠিক কোথায় জট, মানে কিভাবে আটকে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, এর পরের আইনি প্রক্রিয়াই বা কি হতে পারে? অর্ণব রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন অর্ণব? দেখো, 2022 সালে গ্রেপ্তার হয় পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে, এবং সেই ঘটনার পর এই প্রথমবার তার একটা জামিনের আশার আলো দেখা গিয়েছিল সিবিআই এর মামলায়। মূলত এসএসসির গ্রুপ সির যে নিয়োগ দুর্নীতি মামলা, রেগুলার কেস সিবিআই রয়েছে, সেই মামলায় জামিনের আবেদন করেছিলেন তিনি। এবং যেভাবে সওয়াল জবাব এগিয়েছিল তাতে অনেকটাই আশাবাদী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় শিবিরের আইনজীবীরা। কিন্তু আজকে সাম্প্রতিক সময়ে আবার একটা নজিরবিহীন ঘটনা ঘটলো। এই ঘটনায় মতভেদে জড়ালো দুই বিচারপতি, অর্থাৎ ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে প্রিজাইডিং জজ যিনি সিনিয়র অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের পক্ষে রায় দেন। উল্টো দিকে ওজন যিনি ছিলেন, অর্থাৎ সহকারী জজ হিসেবে যিনি ছিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়, তিনি জামিনের আবেদন নাকচ করলেন। এবং দুই বিচারপতির যুক্তি কিন্তু কার্যত বিপরীত। একদিকে সংবিধানের 20 এবং 21 নম্বর ধারা অনুযায়ী জামিন পাওয়ার যোগ্য পার্থ চট্টোপাধ্যায়, তাই থেকে জামিন দেওয়া হচ্ছে জানালেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু একেবারে কি উল্টো পথে হেঁটে বিচারপতি অপূর্ব সিনহা রায় জানালেন যে ভাবে তার সময়ে শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষায় দুর্নীতি হয়েছে, এবং যেভাবে প্রভাবশালী তকমা এখনো তার রয়েছে, তিনি যদি জামিন পান সেক্ষেত্রে কোথাও একটা প্রভাব কাজ করতে পারে। কাজেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবদারি কেসে যেভাবে সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন, তারপর যে আশার আলোটা দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়তো তিনি জামিন পেতে পারেন, কিন্তু তা ঝুলে রইল কার্যত দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের মতভেদে জড়ানোর কারণে। এই মুহূর্তে তুমি যেটা জানতে চাইলে, আইনি প্রক্রিয়া হিসেবে এই মামলার ফাইল যাবে প্রধান বিচারপতির কাছে। মাস্টার অফ রোস্টার হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে কলকাতা হাইকোর্টের তিনি তৃতীয় বিচারপতি, একজন কোনো বিচারপতি যার বেঞ্চে এই মামলা পাঠাবেন, তিনি যেদিকে রায় দেবেন, অর্থাৎ তৃতীয় বিচারপতি যে রায় দেবেন সেটাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এবং এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় পাশাপাশি তোমার জানিয়ে দেখি সুবিকাশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা, শান্তি প্রসাদ সিনহা প্রত্যেকের জামিন নিয়ে কিন্তু মতভেদ দেখা গেছে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির। অতনু, ধন্যবাদ। আজ পুরসভা এলেন কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষ, যার উপর হামলা হয়েছিল, বা সেই সুশান্ত ঘোষ আজ ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে পুরসভায় এলেন। পুরসভায় তার কাছে ফিরহাদ হাকিম জানতে চান কেন বারবার উত্তপ্ত তিলজলা। আমার ওয়ার্ডের কাজের জন্য এসেছিলাম, ওয়ার্ডের কাজের জন্য এসেছিলাম, আমার ওয়ার্ডের কাজের জন্য এসেছিলাম। একটি দুর্ঘটনা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য এক কাউন্সিলরের ছেলে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরের ঘটনা, কলকাতা পুরসভার 99 ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জামিনও দেওয়া হয়। বিবেকানন্দ পার্কের কাছে বৃদ্ধাকে গাড়ির ধাক্কা দেওয়ার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। হাসপাতালে ভর্তি আহত বৃদ্ধা তারা সাহা এবং কাউন্সিলরের ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ, পরে জামিন। এখন যা অবস্থা, মনে হয় সিটি স্ক্যানটা হয়েছে, আর হাতের এরকম একটা জায়গার মাংস উড়ে চলে গেছে, আর পায়ে ইনজুর, মানে পাটা বোধহয় ভেঙে গেছে, মানে নর্মাল প্লাস্টার হয়েছে। আর এখন হাতটা ওই অবস্থাতেই আছে। ওনারা বলছে যে একটা ছবি তুলবে হাতটা, তারপরে বোধহয় ট্রিটমেন্টটা হবে হাতে।
কুদঘাটে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে 360 ঘন্টা ধরে অবস্থানের পর এবার অনশন কেননা বকেয়া বেতনের দাবি করছেন তারা। বেতন এখনো বকেয়া। অনশনে কলেজের লাইব্রেরিয়ানও। সান্নিক রয়েছেন আমার সঙ্গে ফোনে। সান্নিক, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো অতনু, এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কুদঘাটের কাছে অবস্থিত। এখানে কিন্তু যারা স্টুডেন্টরা পড়ছেন প্রত্যেকে মোটা টাকা ফিস দিয়ে এই কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু তারপরেও এখানকার যারা শিক্ষক অশিক্ষক কর্মচারীরা রয়েছেন তাদের কারোরই প্রায় 26 মাসের বেতন এখনো পর্যন্ত ডিউ রয়েছে। শুধুমাত্র বেতন নয়, তার পাশাপাশি যে শিক্ষার পরিকাঠামো, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে যে ল্যাবের জন্য যে ন্যূনতম যে পরিকাঠামো প্রয়োজন, সেই সমস্ত পরিকাঠামোর অবস্থাও একেবারে বেহাল। এই সমস্ত বিষয়ের জন্য সম্পূর্ণভাবে যারা শিক্ষক অশিক্ষক কর্মচারীরা রয়েছেন, এছাড়াও যারা ছাত্রছাত্রীরা রয়েছেন বা যারা অভিভাবকরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু দায়ী করছেন ওই ইনস্টিটিউট যে সোসাইটি চালায় সেই সোসাইটির দিকে। এবং সেই সোসাইটির দুজন সদস্য, তাদের বিরুদ্ধে কিন্তু বিশাল অঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ। প্রায় 360 ঘন্টা অবস্থান বিক্ষোভ চালানোর পরে 3 জন শিক্ষক ইতিমধ্যেই কিন্তু অনশনে বসেছেন এবং আমরণ অনশনের ডাক দিয়েছেন তারা। ধন্যবাদ সান্নিক। ট্যাব জালিয়াতিতে আরো 2 জন গ্রেপ্তার, এ বিষয়ে জানবো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে, আরো একবার জানতে চাইবো চঞ্চলের কাছে। 2 জন গ্রেপ্তার রয়েছেন ট্যাব জালিয়াতি, এই 2 জন কারা, তাদের কি পরিচয়? দেখো তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া থানা এলাকায় হাওড়া পুলিশের ঝাড়গ্রাম পুলিশের অভিযান ছিল এবং সেই অভিযানে কিন্তু ওমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করে ঝাড়গ্রাম পুলিশ। এরপরে কিন্তু ইসলামপুর থানা এলাকায় হাওড়া পুলিশের অভিযান চালায় এবং হাওড়া পুলিশের অভিযান চালায় ইসলামপুর থানা এলাকা থেকে আরো যে একজনকে গ্রেপ্তার করেছে, 2 জনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে কিন্তু যে উঠে আসছে তথ্য যে মনসুর আলম যে প্রথমে গ্রেপ্তার হয়েছিল, এই মনসুর আলমের সাথে কিন্তু যোগ রয়েছে ইসলামপুরের যে জুলফিকার আলী, তার কিন্তু যোগ রয়েছে। এবং সেই জুলফিকার আলীর যে মূলত কাজগুলি রয়েছিল, তার অ্যাকাউন্টে টেবের টাকা ঢুকছে বটেই, তার পাশাপাশি আরো এলাকার বহু থেকে কিন্তু তারা টাকা বের করেছে এবং সেই টাকা অ্যাকাউন্ট জোগাড় করা। অর্থাৎ এই দুজনের মধ্যে থেকে জুলফিকার আলীকে হাওড়া পুলিশ গ্রেপ্তার করেছে এবং ইসলামপুরের এই জুলফিকার আলী ছাড়াও গ্রেপ্তার উমর ফারুক। ঝাড়গ্রাম পুলিশের হাতে গ্রেপ্তার চোপড়ার দাসপাড়ার উমর ফারুক। একটা কেসে জুলফিকার আলী এবং আরেকটা কেসে ঝাড়গ্রামের কেসে উমর ফারুককে ফরওয়ার্ড করা হয়। 2টো কেসে ট্রানজিট রিমান্ডের প্যার চাওয়া হয়, 2টো কেসেই 2 ডেজ করে ট্রানজিট রিমান্ডের প্যার অ্যালাউ করেছে। জুলফিকার আলী রয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং এই অ্যাকাউন্ট উইথড্র হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে যে এর আগে তমলুক পিএস কেস কানেকশনে মনসুর আলমকে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি হলো এই ট্যাপ সংক্রান্ত কেসে মাস্টার মাইন্ড, ওয়ান অফ দি মাস্টার মাইন্ড। তার সঙ্গে এর ওয়েল নন পারসন মনসুরের কথা অনুযায়ী জুলফিকার অ্যাকাউন্ট প্রোভাইড করেছে এবং সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এই 2 জনকে চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ চোপড়া গ্যাং কাজ করছে এই ট্যাব জালিয়াতির পিছনে। আরো একটা নাম উঠে আসছে, বাবর। ট্যাব তদন্তে বাবরে নজর এবার। কে এই বাবর? অমিত রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অমিত, এই চোপড়া গ্যাং কাজ করছে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায়। বাবরের নাম উঠে আসছে, চোপড়ার বাসিন্দা বাবর কে? বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন গ্যাং কাজ করেছে, এটা প্রাথমিকভাবে মনে করছে রাজ্য পুলিশ। সেক্ষেত্রে বাবর বলে একজন প্রতারকের নাম উঠে আসছে, চোপড়া এলাকার বাসিন্দা, যাকে 2018 সালে কেরল পুলিশ গ্রেপ্তার করেছিল। কি কারণে কেরল গ্রেপ্তার করে? কেরলের ন্যাশনাল স্কলারশিপের যে টাকা, সেই টাকা প্রতারণা করেছিলেন এই বাবর নামে এই যুবক। এবং এই যে ট্যাব কেলেঙ্কারিতে ঠিক একই কায়দাতে 2018 সালে যেভাবে কেরলের ন্যাশনাল স্কলারশিপের টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল, ঠিক একই কায়দাতে ট্যাবের টাকা হাতানো হয়েছে বলে এমনটা কিন্তু মনে করছে রাজ্য পুলিশ। সেক্ষেত্রে ধন্যবাদ অমিত। শিলিগুড়িতে ফের 2 দিন জল বন্ধ। কবে? শুক্র এবং শনিবার, এই 2 দিন শিলিগুড়িতে ফের একবার জল বন্ধ রাখা হবে। আগে থেকেই জানিয়ে দিল পুরসভার, নতুন জলাধার চালু করার জন্যই 2 দিন জল বন্ধ রাখা হবে, বিজ্ঞপ্তি দিয়ে শিলিগুড়ি পুরসভা জানিয়েছে। আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল মাননীয় মুখ্যমন্ত্রী 6.9 কোর্সের প্রজেক্ট, পাইপলাইন যেটা পুরনো ছিল আর নতুন ওয়েলের মধ্যে এই পাইপলাইনে 2টো ভাল্ব সংযোগ করতে হবে।
এবং এই সংযোগ করতে গেলে পাইপলাইন ড্রাই করতে হবে, নাহলে জলের প্রেসারে ওই ভাল্ব সেট করা যাবে না। এই টেকনিক্যাল কারণে 22 এবং 23 তারিখ জল সরবরাহ বন্ধ থাকবে। আমরা পুরসভার 25টা 5000 লিটারের ট্যাঙ্ক, 35টি 2000 লিটারের ট্যাঙ্ক পোর্টেবল গাড়ি দিয়ে আমরা মুভ করাবো। পিএইচই 5000 লিটারের 5টা জলের ট্যাঙ্ক দিচ্ছে, সেটা মুভড হবে এবং দুদিনে 2 লাখ জলের পাউচ বিভিন্ন জায়গায় আমরা অলরেডি বড়গুলোকে পাঠিয়ে দিয়েছি।